দর্শক স্বাগত জানাচ্ছি ভ্যালি বীজ সংলাপে আমাদের এই নিয়মিত আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে। আজকে আমরা কথা বলতে চাই চিংড়ি খাত অর্থাৎ হিমায়িত খাদ্যপণ্যের রপ্তানি, এই শিরোনামে আমরা কথা বলবো। বিশেষ করে আমরা জানি হিমায়িত খাদ্যপণ্যের মধ্যে বড় অংশের চিংড়ি রপ্তানি করে যাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে হিমায়িত যে মাছ এবং প্রক্রিয়াজাত খাদ্য রয়েছে সেই রপ্তানির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি যে করোনাকালীন সময়ে চিংড়ি রপ্তানির যে ক্রয়াদেশ, অনেক ক্রয়াদেশই আসলে বাতিল হয়েছে। তো সব মিলে আসলে চিংড়ি খাতের রপ্তানি এবং হিমায়িত খাদ্যের রপ্তানি কেমন আছে তা নিয়ে আজকে আলোচনা করব এবং আমাদের সঙ্গে বরাবরের মতোই অতিথিরা যুক্ত হবেন। শুরুতেই পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন খুলনা থেকে আমাদের সঙ্গে একজন চিংড়ি ব্যবসায়ী জনাব নূর ইসলাম, সাধারণ সম্পাদক খুলনা চিংড়ি বণিক সমিতি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একই সঙ্গে একজন কৃষি অর্থনীতিবিদ আমাদের সঙ্গে তার বিশ্লেষণ পর্যবেক্ষণ তুলে ধরবেন। আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ, এবং আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে, আমরা তাকে এখনও যুক্ত হতে দেখিনি, কাজী বেলায়েত হোসেন, সভাপতি বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমরা অপেক্ষা করছি তার জন্য। আমরা আলোচনায় যাব, তার আগে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে। আমরা এই বীজ সংলাপ আলোচনা শুরু করবার আগে প্রতিবেদন দেখে নেব। বগুড়ায় যমুনার বুকে জেগে ওঠা বালুচরে কৃষি বিপ্লব করেছেন চরাঞ্চলের মানুষ। দিগন্ত বিস্তীর্ণ বালুচরে শোভা পাচ্ছে নানা রকম ফসলের সমারোহ, আর এইসব ফসল ঘরে তুলে লাভবান হচ্ছেন খেটে খাওয়া মানুষ। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্য চিত্রে আমাদের হাতে ডেস্ক রিপোর্টটি, চলুন দেখে আসি। বর্ষায় অথই পানি, আর পানি শুকিয়ে গেলেই ধুধু বালুচর, আর এই চরেই স্বপ্ন বুনেন চরাঞ্চলের হাজারো মানুষ। স্রোতহীন শান্ত এ নদী দেখে বোঝার উপায় নেই একসময় যমুনা নদীর প্রমত্তার রূপ। বগুড়ায় যমুনা নদীর তীরবর্তী সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের চরাঞ্চল এলাকায় এখন সবুজের সমারোহ। বন্যার পানি নেমে যাওয়ার পরপরই চরের চাষিরা ফসল চাষে ব্যস্ত। মরিচ, ভুট্টা ও পাটের পাশাপাশি ধান, গম, সরিষা, চীনাবাদাম, মিষ্টি কুমড়া, আলু, রসুন, পেঁয়াজ সহ প্রায় সব ধরনের শাকসবজি আবাদ করছেন চাষিরা। দীর্ঘ টাইম বর্ষা থাকাতে ধান ফলন হয়নি। লাগাই কে কেউ মনে করেন যে মরিচ লাগাচ্ছে, মোটামুটি ভালোই হয়েছে। এদিকে হাজার বিশেক বেচছে, আরো এখন বর্তমানে ফলন ভালোই দেওয়া যাচ্ছে। নদী ভাঙা অভাবী শত শত পরিবার নদীর বুকে জেগে ওঠা বালুচরকে কাজে লাগিয়ে অভাব দূর করছেন। এসব পরিবারের নারীরাও পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন। চরাঞ্চলের ফসল চাষে লাভের আশায় এখন অনেক তরুণ উদ্যোক্তারাও এগিয়ে এসেছেন। সবাই মিলে মরিচের আবাদ করি, ফসলটা এবার ভালো হয়েছে, সেজন্য করে আমরা বাড়ির পরিবার ধরেই এই ফসলটা আমরা তুলি। আমার 1 বিঘা জমি মরিচ করা আছে, এখানে 1 বিঘা জমিতে আমার খুব ভালো ফলন হয়েছে। আর চরগুলোতে প্রযুক্তি নির্ভর উন্নত জাতের বীজের মাধ্যমে চাষাবাদ হওয়ায় প্রতি বছর চরাঞ্চলগুলোতেও কৃষি সম্প্রসারিত হচ্ছে, বাড়ছে উৎপাদন, দাবি কৃষি কর্মকর্তাদের। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে আছে, তারা কৃষকদেরকে যে পরামর্শ দিয়েছে এবং কৃষক যদি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে, সেক্ষেত্রে দেখা যাবে যে ভুট্টা ফলনও ভালো পাবে। বগুড়ার সারিয়াকান্দি, ধুনট, সোনাতলার 7টিরও বেশি জেগে ওঠা চরে 16,733 হেক্টর জমিতে এবার ফসল চাষাবাদ করেছেন চরাঞ্চলের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আমরা হাতে থাকা প্রতিবেদনটি দেখছিলাম, আমরা আলোচনায় যাব। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত রয়েছেন একজন চিংড়ি ব্যবসায়ী এবং সাধারণ সম্পাদক খুলনা চিংড়ি বণিক সমিতি জনাব নূর ইসলাম। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়ে শুরু করছি। আপনি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, রপ্তানির কারকদেরকেও আপনি দেখছেন যে তারা আসলে রপ্তানি করছেন চিংড়ি। এখন যদি একটু বলেন যে সব মিলে আমরা দেখলাম যে করোনার ঢেউ এবং করোনার যে দ্বিতীয় ধাক্কা, এরপর আমরা দেখেছি যে ইউরোপের বাজারে আসলে হিমায়িত চিংড়ির যে রপ্তানি সেটি কমতে শুরু করেছে, এবং আমাদের বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন তারা কিন্তু বিভিন্ন তথ্য পরিসংখ্যান দিয়ে বলেছেন এই সময় তাদের বিপুল পরিমাণ ক্রয়াদেশ আসলে বাতিলও হয়েছে। তো সব মিলে এখন আসলে চিংড়ি রপ্তানি আবার কেমন হচ্ছে এই করোনার ধাক্কা কাটিয়ে, কেমন দেখছেন? জনাব নূর ইসলাম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ধন্যবাদ আপনাকে। আমাদের অঞ্চলে 2,76,000 হেক্টর জমিতে চিংড়ি চাষ চলে। এখানে প্রায় 63,000 টন চিংড়ি মাছ আমাদের উৎপাদন হয়, কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন দুর্যোগের কারণে, বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার কারণে, শেষ পর্যন্ত এই করোনার কারণে আমাদের দেশের চিংড়ি
প্রায় বিপর্যয়ের পথে। আমাদের চাষিরা অনেকে ধ্বংস হয়ে গেছে, তারা টাকার অভাবে চাষ করতে পারছে না, তাদের যে যার যা পুঁজি ছিল, যে যেখান থেকে ঋণ করছিল, প্রায় সমস্ত কিছু বিলীন হয়ে গেছে। তারা এখন চাষে অনেকটা তারা স্থবির হয়ে পড়ছে। এখন যে অবস্থা, আস্তে আস্তে ধীরে ধীরে আবার এই আমাদের এক্সপোর্টটা একটু ভালোর দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের চাষিদের একটু সহযোগিতা প্রয়োজন। আমাদের চাষিদেরকে একটা ইন্স্যুরেন্সের যদি গভর্নমেন্ট ব্যবস্থা করে দিত, যে তাদের কোনো কারণে যদি তাদের মাছ ধ্বংস হয়ে যায়, তারা যেন আবার পুনরায় তারা আবার চাষ করতে পারে। তাহলে চিংড়ি মাছ থেকে আমাদের দেশে যে একটা বিরাট রেমিটেন্স আসতো, জি। বড় মাপের একটা সেক্টর এটা আমাদের রক্ষা পেত। এবং চাষিদেরকেও একটু যদি ব্যাংক ঋণের সুদের হার কমায় দেওয়া হতো, এবং বাই দিস টাইম যদি তাদেরকে একটু এই যে প্রণোদনা, এটা চাষিদের মধ্যে আপাতত আসতেছে না, চাষিদেরকেও যদি এই সরকারি প্রণোদনা গুলো খেয়াল করে যদি দেওয়া যেত, মনে হয় আমাদের এই চিংড়ি সেক্টরটা আরো ভালো হতো। নিশ্চয়ই নিশ্চয়ই আরো বহুদূর এগিয়ে যেতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা চিংড়ি আমাদের একটি অন্যতম রপ্তানি সম্ভাবনাময় পণ্য, বিশেষ করে এবং আমাদের দক্ষিণ অঞ্চলটা প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে আমাদের বাগদা চিংড়ির চাষ হয়, আর 76,000 হেক্টর জমিতে আবার গলদা চিংড়ি চাষ হয়। এটা হচ্ছে মিঠা পানির মাছ। আর যেটা নোনা পানির মাছ, এটাকে যদি আসলে চিংড়ি মহল হিসাবে এই অঞ্চলটাকে ঘোষণা করা হতো, তাহলে হয়তোবা আমাদের এদিকে সবাই দৃষ্টি আসতো এবং এখানে সবাই সুন্দরভাবে চাষ করতে পারতো। নিশ্চয়ই নিশ্চয়ই অনেক চমৎকার কিছু বিষয় বলেছেন, বিশেষ করে যে আপনি যেটি বললেন যে চাষিদের জন্য বীমার ব্যবস্থা করা, অর্থাৎ বীমার এই প্রস্তাবটি নিশ্চয়ই বিবেচনা করা যেতেই পারে, কেননা এটি আসলে দীর্ঘমেয়াদে বড় সুফল বয়ে আনবে। আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে এই চিংড়ি চাষের ক্ষেত্রে এখন আসলে কি ধরনের সমস্যা আপনারা মোকাবেলা করছেন, সেখানের প্রান্তিক পর্যায়ে চাষিরা আসলে কি ধরনের সমস্যা মোকাবেলা করছে? আমাদের কিছু সমস্যা আছে, যেমন এখন তো ধীরে ধীরে আপনার সেমি ইনসেন্টিভে চলে গেছে, অনেক জায়গায় বিদ্যুতের ব্যবস্থা নাই। আচ্ছা, আমাদের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের ব্যবস্থা খুবই দরকার, রাস্তাঘাটের খুবই দরকার, তাহলে আমাদের এই প্রজেক্টের উন্নতি হবে। এখন বিদ্যুৎ না থাকার কারণে অনেক জায়গায় চাষবাসেও বাধাগ্রস্ত হচ্ছে। আগে যেরকম ন্যাচারাল চাষটা হতো, এখন আমাদের পুকুর করে করে আমাদের অ্যারোডার দিয়ে অক্সিজেন তৈরি করে যে চাষটা শুরু হয়েছে, এটা আরো উন্নত করতে গেলে, আরো বেগবান করতে গেলে আমাদের ওইখানে সমস্ত অঞ্চলে একটু বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই রাস্তাঘাট গুলিও আপনার সংস্কার করতে হবে, রাস্তাঘাট গুলির ওইখানে সুন্দর করে দিতে হবে। এবং বিদ্যুৎ থাকলে হয়েছে কি, আমাদের ওই অঞ্চলে যখন মাছ হয়, মাছের জীবনই হয়েছে বরফ। তো দেখা গেছে বিদ্যুতের অভাবে বরফ কলগুলি সমস্ত জায়গায় নাই। তখন দেখা যায় কি, আমাদের ঘের থেকে যখন চিংড়িটা উঠায় ফ্যাক্টরি পর্যন্ত আনতে হয়, কিছু মাছ তখন নষ্ট হয়ে যায়। আর যদি বিদ্যুতের সুব্যবস্থা থাকে ঘের অঞ্চলে, তাহলে হয় কি, ওইখানে ছোট ছোট করে আমাদের বরফ কলগুলি করা যায়। এই বরফ কলগুলি থাকলে মাছের আর কোনোদিন কোনো অসুবিধা হয় না। নিশ্চয়ই আমরা আশা করি যে এই ঘের অঞ্চলগুলোতে বিদ্যুতের আর একটু ভালো ব্যবস্থা করা দরকার। নিশ্চয়ই সরকারের যেহেতু বিদ্যুৎ নিয়ে এত দীর্ঘ পরিকল্পনা, আপনাদের এই বিদ্যুৎটি অবশ্যই প্রয়োজন, কেননা আপনারা রপ্তানির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। নিশ্চয়ই বিদ্যুতের ব্যবস্থা হলে আপনাদের এই সংকট কেটে যাবে, আমরাও সেটি আশা করব। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি শুনছিলেন আমাদের অতিথি জনাব নূর ইসলাম কিন্তু বলছিলেন, উনি খুলনা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক, একই সঙ্গে ব্যবসায়ী। তিনি যে সংকটগুলোর কথা বলছিলেন, সেখানে কিন্তু বিদ্যুতের সংকট রয়েছে দক্ষিণাঞ্চলে, এছাড়াও আরও চাষিদের বীমার কথাও তিনি বলছিলেন।
তো আমরা দেখছিলাম যে করোনাকালীন সময়ে অনেক ক্রয়াদেশ বাতিল হয়েছে। ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন কিছু তথ্য দিয়েছে ডক্টর জাহাঙ্গীর, যে করোনার শুরুতে তাদের 299টি ক্রয়াদেশ তাদের বাতিল বা স্থগিত হয়েছিল এবং তাতে 460 কোটি টাকার চিংড়ি তাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে আস্তে আস্তে সেটি ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু এখনও আশানুরূপ রপ্তানি আদেশ তারা পাচ্ছেন না বলে দাবি করেন এই খাত সংশ্লিষ্টরা। তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে চিংড়ি রপ্তানি বা হিমায়িত খাদ্যপণ্যের রপ্তানির একটি বিপুল সম্ভাবনা রয়েছে কিনা, সেটি আমরা কতটা কাজে লাগাতে পারছি, জনাব ডক্টর জাহাঙ্গীর? দেখুন, হিমায়িত পণ্য বিশেষ করে চিংড়ি রপ্তানি বছরের পর বছর এটা বেড়েছে এবং বাংলাদেশে যে মৎস্য সেক্টরের যে শরিকানা আমাদের টোটাল জিডিপিতে বেড়েছে, এটা মূলত হিমায়িত চিংড়ির কারণে, যে এই এক্সপোর্ট দিনের পর দিন বেড়েছে। তো বর্তমান করোনা কালে আমাদের পুরো এক্সপোর্ট সেক্টরই অনেকটা শিথিল হয়ে গেছে এবং সেই শিথিলতা আস্তে আস্তে কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। তো আমাদের তিনি বলেছেন যে আমাদের যে এই ফ্রোজেন ফুড, এই চিংড়িটা, এটাও আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। এখন এই পর্যায়ে যারা আমাদের প্রকৃত রপ্তানিকারী এবং যারা উৎপাদনকারী, তাদের স্বাভাবিকভাবেই তাদের আর্থিক সংকট থাকে, অনেকের আর্থিক সংকট থাকে। সেই আর্থিক সংকট সমাধান করার দরকার এবং এই ক্ষেত্রে সরকার প্রণোদনা দিয়েছে, হয়তো ভবিষ্যতে আরো দেবে, সেটা সদ্ব্যবহার করা দরকার, ঋণ দরকার, সেই সঙ্গে সঙ্গে বীমারও দরকার। হঠাৎ করে একটা হলো, সমস্যা সৃষ্টি হলো এবং তাদের ঘের নষ্ট হয়ে গেল, কাজে এটা যদি বীমার মধ্যে থাকে তাহলে বীমার আওতাভুক্ত থাকলে তারা এই সুবিধাটা পাবে এবং ঘুরে দাঁড়াতে পারবে, পরবর্তী সময়ে তাদের রিহেবিলিটেশন খুব ইজি হবে। সেই কারণে আমি অবশ্যই সমর্থন করি, উনি যে বীমার কথাটা বলেছেন এটা আমি সমর্থন করি। এবং ঘের এলাকা আমি অনেকবারই ঘুরে এসেছি এবং এই ঘের অঞ্চল আপনার, যদিও আমরা আনুষ্ঠানিকভাবে যদি এটাকে ঘোষণা নাও করি, এটা একটা বিশেষায়িত এলাকা, চিংড়ির বিশেষায়িত এলাকা, এটা তো সত্য। কাজে এটা সার্বিক দিক থেকে এটার উৎকর্ষ সাধনের জন্য, উন্নত সাধনের জন্য সরকার এবং দেশবাসীকে সেটা প্রচেষ্টা চালাতে হবে, কারণ এখানে প্রচুর লোক এখানের মধ্যে কাজে নিয়োজিত আছে এবং প্রসেসিং এর সঙ্গে জড়িত আছে, মৎস্য আহরণের সঙ্গে জড়িত আছে এবং এক্সপোর্টের সঙ্গে জড়িত আছে। তো এখানে একটি জিনিস যেটা, এটা হলো যে গুড প্র্যাকটিসেস, এক্সপোর্টেবল জিনিসের ক্ষেত্রে গুড প্র্যাকটিসেস সব সময় আমাদেরকে রক্ষা করতে হবে। এবং উনি যে বিদ্যুতের কথা বলেছেন, যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, ঘের অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, এটা নিশ্চয়ই আমি মনে করি যে অত্যন্ত জরুরি। আমি মনে করি যে এটা জরুরি। নিশ্চয়ই ডক্টর জাহাঙ্গীর আলম, আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আমরা এই খাতের আরো যে সংকট সম্ভাবনার কথা বলবো, আলোচনা করবো আপনাদের সঙ্গে। আপনারা সঙ্গে থাকুন দর্শক। ইভ্যালি বীজ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইভ্যালি বীজ সংলাপে। আমরা আজকে কথা বলছি হিমায়িত খাদ্যের রপ্তানি এই শিরোনামে, এবং এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি এর মধ্যে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে কথা বলছেন খুলনা থেকে যুক্ত হয়েছেন জনাব নূর ইসলাম, সাধারণ সম্পাদক খুলনা চিংড়ি বণিক সমিতি, চিংড়ি ব্যবসায়ী, এবং একই সঙ্গে কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম আমাদের সঙ্গে রয়েছেন। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা নূর ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বিরতির আগে অনেকগুলো সংকটের কথা বলছিলেন, আপনাদের অঞ্চলের যে বিদ্যুতের কথা বলছিলেন, বিমার কথা বলছিলেন। এই পর্যায়ে একটু জানতে চাইবো যে আপনাদের এই যে দক্ষিণাঞ্চল, তো লাখ লাখ মানুষ আসলে এই চিংড়ি চাষের সাথে এবং এই ঘেরের সাথেই তাদের আসলে রুটি রুজি, জীবন জীবিকার প্রায় 3 লক্ষ মানুষ। জি, তো সেক্ষেত্রে আসলে এই যে করোনার পরে আমরা আবার দেখলাম করোনা একদিকে, অন্যদিকে আমপানের একটি ধাক্কা আপনাদের ওখানে এসেছিল, এবং এই ঘূর্ণিঝড় আমপানেও কিন্তু বহু চিংড়ি চাষির ক্ষতি হয়েছে। সে সময় কিন্তু সরকার থেকে একটি তালিকা করা হয়েছিল ক্ষতিপূরণ দেওয়ার জন্য। সেক্ষেত্রে সেটির বাস্তবায়ন আসলে কতদূর হয়েছিল, আপনারা সে বিষয়ে যদি বলেন। আসলে যেই পরিমাণ ক্ষতি চাষিদের হয়েছে সেই পরিমাণ সম্ভব তো হয়নি, কিছুটা চেষ্টা করছে, কিন্তু করোনার পরে প্রণোদনা যেটা দেওয়া হয়েছে, ধরেন কোম্পানি আলাদের দেওয়া হয়েছে, চাষিদের বা আমরা যারা, আমাদের যে সংগঠন, আমরা যেটা সাপ্লায়ার, আমরা যে সাপ্লাইটা
এক্সপোর্টারদেরকে দেই, মানে যারা এক্সপোর্ট করে তাদেরকে আমরা সাপ্লাইটা দিই, চাষিদের কাছ থেকে আমরা মাছটা কালেকশন করে এনে আমরা যেটা ফ্যাক্টরিতে দেই। জি তো মাঝখানে আমরা কিছু এখনো পর্যন্ত পাইনি, কারণ এখানে চাষিদেরকে আমাদেরই সহযোগিতা করতে হয় বেশি। আমরা যারা সাপ্লায়ার আছি জি তারাই দেখা গেছে যে চাষিদেরকে তারা চাষ করার আগে অগ্রিম আমরা টাকা দেই, যে ওনারা যেন সুন্দরভাবে চাষবাস করে এবং পরবর্তীতে এই মাছগুলি আমাদের মাধ্যমে ফ্যাক্টরিতে যায়। তো এখনো পর্যন্ত আমরা প্রণোদনা পাইনি। একটা জিনিস ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যে আমাদেরকে এই সিঙ্গেল ডিজিটে আমাদের ইন্টারেস্টটা নিয়ে আসছে, এদিকে আমরা অনেক কিছুটা উপকৃত হয়েছি। প্রণোদনা এখনো পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি, হয়তোবা আগামীতে পৌঁছাইতে পারে, আমরা সে অপেক্ষায় আছি। তো এই জন্য আমরাও এই চাষিদের সাথে পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত, আমরা সাপ্লায়াররা। কারণ কোম্পানি যখন এক্সপোর্টটা বন্ধ হয়ে গেছিল তখন কিন্তু আমাদেরই সবার এদিকে ব্যাংক ইন্টারেস্ট দিতে হয়েছে, এদিকে কোম্পানিতে টাকাগুলো ব্লক হয়ে পড়ে আছে। আজও পর্যন্ত সেটা আমরা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছি, একটা বিপর্যয়ের মধ্যে আছি। এটা জানি না কখন এটা থেকে উত্তরণ হবে, তবে যদি সরকার আমাদের দিকেও একটু খেয়াল দেয়, চাষিদের দিকে খেয়াল দেয়, কোম্পানিগুলোর দিকে যতটুকু দেওয়ার দরকার এটা দিচ্ছে, এবং যদি চাষিদের এবং সাপ্লায়ারদের যারা আমরা এই মাছটাকে কালেকশন করে এনে আমরা এক্সপোর্টারদেরকে দেই, আমাদের দিকেও যদি একটু সুদৃষ্টি দেয়, হয়তোবা এই সেক্টর ঘুরে দাঁড়াবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও সেই আশাই করি। আমাকে একটু বলবেন যে আপনাদের দক্ষিণাঞ্চলে গলদা এবং বাগদা চিংড়ির উৎপাদন আসলে আমরা দেখছি যে গত 4 বছর ধরে মোট যে রপ্তানি, সার্বিক রপ্তানি তুলনামূলক কমে আসছে। সেক্ষেত্রে উৎপাদনটা আসলে বাড়ছে কিনা আপনাদের? উৎপাদনটা না, উৎপাদনটা বাড়েনি। উৎপাদন না বাড়ার পেছনে কি কারণ আসলে? না বাড়ার পিছনে এই যে বিভিন্ন কারণে, বিভিন্ন দুর্যোগে অনেক চাষি তো একদম বিলীন হয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে, তারা আর পুনরায় চাষ করতে পারতেছে না, বিধায় আমাদের চিংড়ি চাষটা অনেকটা কমে গেছে। এবং অনেক চিংড়ির যে ঘেরগুলি সেগুলি আস্তে আস্তে দেখা গেছে বাড়িঘর হয়ে যাচ্ছে বা অন্য কিছু হয়ে যাচ্ছে। তো আমাদের একটা প্রস্তাব আছে, সেটা যদি যেসব খাস জমিগুলি আছে গভর্নমেন্টের আমাদের এই দক্ষিণ অঞ্চলে, এইগুলি যদি চিংড়ি চাষের জন্য যদি বরাদ্দ দিয়ে দেয়া হতো বা চিংড়ি মহল হিসাবে করে দেয়া হতো, আমার মনে হয় পুনরায় আবারও এই চিংড়ি চাষটা উৎপাদন বাড়তো। আমাদের গত বছর 19-20-তে মাত্র 36,800 টন মাছ এক্সপোর্ট হয়েছে, কিন্তু এইটা আমাদের বিগত দিনের রেকর্ড আছে 63,000 টন। জি, সেটি আমরা বলছিলাম যে কমে যাচ্ছে আসলে রপ্তানির পরিমাণ এবং উৎপাদন যেটি বলছেন কমছে। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা ডক্টর জাহাঙ্গীর আলম আমাদের সঙ্গে রয়েছেন, কৃষি অর্থনীতিবিদ, তার কাছেও জানবো। ডক্টর জাহাঙ্গীর, যেমন শুনছিলেন যে এই যে রপ্তানি কমে যাওয়া, উৎপাদন কমে যাওয়া, তো আগামী দিনে আমরা আমাদের হিমায়িত খাদ্যের অন্যতম সম্ভাবনাময় একটি খাত বলি এই চিংড়িকে, সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন এই রপ্তানিতে গতি আনার ক্ষেত্রে? দেখুন, যেটা উনি বলছেন যে আমাদের রপ্তানি কমে যাওয়ার পেছনে উৎপাদন হ্রাস একটা অন্যতম, সেখানকার প্রাকৃতিক দুর্যোগের সাথেও তাদেরকে অনেক লড়াই করতে হয়। এটা এবং উৎপাদন হ্রাসের পেছনে সবচেয়ে বড় কারণ হলো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। ফি বছর প্রাকৃতিক দুর্যোগ আছে। আরেকটা জিনিস হলো যে আমরা উৎপাদনের যে আধুনিক উপকরণ সেটা পুরোপুরি ভাবে ব্যবহার করতে পারছি কিনা, আমরা ইন্টেনসিভ, সেমি ইন্টেনসিভ খুব কার্যকর ভাবে উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করতে পারছি কিনা। উনি বলছেন খাস জমি নিয়ন্ত্রণে নিয়ে আসা চিংড়ি চাষের, এটা হয়তো একটা পদ্ধতি, কিন্তু আমরা এক্সটেন্সিভ চাষাবাদ করে, মানে সম্প্রসারিত চাষাবাদ করে উৎপাদন বৃদ্ধির চাইতে আমাদের এখন ইন্টেনসিভ চাষাবাদের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, সেই দিকে নজর দিতে হবে। আরেকটি জিনিস উনি বলছেন যে একটা সাপ্লাই চেইনের মধ্যে আমাদের কৃষকরা, চাষিরা আছে যারা চিংড়ির চাষ করে, যারা সাপ্লায়ার আছে, যারা প্রসেসর আছে, তারা এবং এক্সপোর্টার, সবাই এই চেইনের মধ্যে জড়িত। এখানের মধ্যে যেমনি ভাবে প্রাথমিকভাবে চাষিদেরকে সহায়তা করা দরকার এই বিভিন্ন দুর্যোগের সময়ে, ঠিক তেমনি ভাবে আমাদের যারা সাপ্লায়ার আছে অবশ্যই তাদেরকেও সহায়তা করা দরকার। এবং যেই
অল্প সুদে যে ঋণের যে সরবরাহ করা হয়েছে, সরকার যে ইনসেনটিভ দিয়েছে, সেই ইনসেনটিভের একটা অংশ হিসেবে আমাদের যে সাপ্লায়ার আছে তাদেরকেও এর মধ্যে ইনক্লুড করা দরকার। তো এখানের মধ্যে একটি বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে মূল বিষয়টা হলো যে উৎপাদন বৃদ্ধি, এবং উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের যে কৃষক যারা সবসময় দুর্যোগ প্রবণ এলাকার মধ্যে আছে এবং সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। আরেকটি জিনিস, যে ওখানে তো অনেক মানুষ নিয়োজিত আছে, যেমন 3 লক্ষ মানুষ ওনারা বলছেন, একটু আগেই শুনলাম যে 3 লক্ষ মানুষ এই চিংড়ি চাষের সঙ্গে, চিংড়ি প্রসেসিং এর সঙ্গে এবং এক্সপোর্টের সঙ্গে জড়িত আছে। কাজে চিংড়ির উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের যে জীবন মান ধরে রাখা, এইটাও সম্পর্কিত। এবং এখানে যে কিছুদিন আগে আমফান হয়ে গেছে এবং প্রতি বছরই এরকম হয়, তো এই ক্ষেত্রে তো তাদেরকে একটা সাহায্য সহযোগিতার কথা সরকার ঘোষণা করেছে। তিনি বলেছেন যে এখনো হয়তো সাহায্য সহযোগিতা সবার কাছে গিয়ে পৌঁছে নাই। এই সাহায্য সহযোগিতাটা কিভাবে পৌঁছে, এটার উপর গুরুত্ব দিতে হবে। আরেকটি জিনিস, যে এই যে করোনা কাল, এই করোনা কালে সবারই অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে, এবং এই অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ধাপে সাহায্য সহায়তা করা হয়েছে, আবার দ্বিতীয় ধাপে সাহায্য সহায়তার কথা চিন্তা করা হচ্ছে, বিবেচনা করা হচ্ছে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের যারা চাষিরা আছে, যারা সাপ্লায়ার আছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে। নিশ্চয়ই অনেক চমৎকার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ তুলে ধরেছেন ডক্টর জাহাঙ্গীর। আমরা আরেকটা বিরতি থেকে ফিরে আসতে চাই। ফিরে এসে আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে রপ্তানিকারকদের যে আরও কী ধরনের সংকটগুলো রয়েছে এবং এই সংকটকে আসলে সম্ভাবনায় কিভাবে নেওয়া যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে কথা বলবো। দর্শক, এই ভ্যালি বীজ সংলাপে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ভ্যালি বীজ সংলাপে। আমরা আজকে কথা বলছি হিমায়িত খাদ্যের রপ্তানি এই শিরোনামে, এবং আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন, আরও একজন অতিথি আমাদের সঙ্গে শেষ পর্যায়ে এসে যুক্ত হয়েছেন। আমরা স্বাগত জানাতে চাই তাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, যুক্ত হয়েছেন জনাব কাজী বেলায়েত হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়েই শুরু করতে চাই এই পর্বে। আপনি যদি একটু বলেন যে আমরা সার্বিকভাবে আলোচনা শুনছিলাম যে চিংড়ির দক্ষিণাঞ্চলের যে সার্বিক সমস্যাগুলো চিংড়ি খাতের, এবং এই সময়ে আসলে রপ্তানিতে যে বাধাগুলো রয়েছে, সেখানকার বিদ্যুৎ সমস্যা থেকে শুরু করে রাস্তাঘাটের সমস্যা, উৎপাদন কমে যাচ্ছে, এই বিষয় নিয়ে আমাদেরকে কিন্তু খুলনা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আমাদেরকে বলছিলেন, এবং কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম আমাদের সঙ্গে রয়েছেন। কাজী বেলায়েত হোসেন, আপনাকে যে প্রশ্নটি করতে চাই যে আমাদের আসলে এই মুহূর্তে আপনারা বিভিন্ন তথ্য দিয়েছিলেন যে করোনাকালীন আপনাদের বিপুল পরিমাণ ক্রয়াদেশ বাতিল হয়েছে, স্থগিত হয়েছে, সেটির একটি পরিসংখ্যানও আপনারা দিয়েছিলেন। তো এখন আসলে কতটা ঘুরে দাঁড়াচ্ছে ইউরোপের বাজারে আমাদের এই হিমায়িত খাদ্যের রপ্তানি এবং চিংড়ির রপ্তানি বিশেষ করে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে আমাকে আজ দু একটা কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আপনি ইতিপূর্বে হয়তো আমার ছোট ভাই বণিক সমিতির সদ্য নির্বাচিত সভাপতির কাছে অনেক কিছু শুনেছেন, এবং সে যে আজকে এখানে নির্বাচনের পরই এসে আমাদের দক্ষিণ বাংলার হিমায়িত চিংড়ি কৃষক এবং তাদের যে সমস্যাগুলো আপনাদের কাছে তুলে ধরেছে, এজন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমাদের একটু কাজী বেলায়েত হোসেন, আমাদের সময় স্বল্পতা যেহেতু রয়েছে, আপনি যদি স্পেসিফিক করে সুনির্দিষ্ট করে আপনাদের খাতের বিষয়গুলো এখন তুলে ধরেন। জি, আমরা অনেক টিভি চ্যানেলে বা আমাদের পত্রপত্রিকায় আপনারা পেয়েছেন যে আমরা হিমায়িত চিংড়ি কিভাবে উৎপাদন করছি এবং আমাদের সমস্যাগুলো কি। আমরা 2014 সালে সবচেয়ে বেশি, 12 সালে সবচেয়ে বেশি এক্সপোর্ট করেছিলাম, যার পরিমাণ ছিল 5,100 কোটি টাকা, 51,000 কোটি টাকা, 51,000 কোটি টাকা বাংলা টাকা। আচ্ছা, এরপর থেকে আমাদের এটা 10 নামতি থাকে, মানে আমাদের উৎপাদন কমে যায়। উৎপাদন কমে যেয়ে আমাদের গত বছর এটা 38,000 কোটি টাকা, 3,38,000 কোটি টাকা না 38,000 কোটি টাকায় পৌঁছেছে, নেমে আসছে। এটা আমরা কারণগুলো অনেকই আছে, যেরকম আমাদের যে ব্ল্যাক টাইগার আমাদের উৎপাদন হয়, এটা অতি অল্প
কেননা আমাদের উৎপাদন ক্যাপাসিটি যেটা প্রায় 4 লাখ মেট্রিক টন, কিন্তু সেখানে আমরা পাই মাত্র ওই 50,000, 52,000, সর্বশেষ 38,000 মেট্রিক টনে চলে আসছে। এবং এটা আমাদের ডিমান্ডের থেকে সরবরাহ মাত্র 15%। এই কম সরবরাহের জন্য আমাদের কারখানাগুলো কিন্তু ওভারহেড সামলাতে পারতেছে না। ওভারহেডের বেড়ে যায়, কারখানাগুলো যেখানে 140টি কারখানা ছিল এখন 30টি কারখানা এসে আছে, রপ্তানিতে নিয়োজিত আছে ডিউ টু শর্টেজ অফ র মেটেরিয়ালস। আমরা এই র মেটেরিয়ালসকে সার্ভাইভ করার জন্য আমরা বিদেশে, আপনারা অনেকেই দেখছেন যে এই বেনামি জাতের একটি চিংড়ি, একটি প্রজাতি সারা হাইব্রিড উৎপাদন করছে এবং এটা তারা রপ্তানির মার্কেটে 77% স্থান দখল করছে শুধু বেনামি। আর আমরা যে ব্ল্যাক টাইগার ফ্রেশ ওয়াটার নিয়ে আমরা মোকাবেলা হচ্ছি, এটার সংখ্যা মাত্র 11%। এই 11%-এর মধ্যেও ভিয়েতনাম আছে, ইন্ডিয়া আছে, কিছু কিছু, আমরা সব না। তবে আমরা এটার জন্য সরকারকে অনেকবার বলেছি যে আমাদের দেশের মানুষ বাড়তিছে, আমাদের লোকাল যে ডিমান্ড, লোকাল ডোমেস্টিক কনজাম্পশন বাড়ছে, সুতরাং আমাদের এখন রপ্তানি বাড়াতে হলে আমাদের এই প্রজাতির চিংড়ি মাছের চাষে যেতে হবে। কিন্তু সরকার কেন, এটা আজ 15 বছর আমরা চেষ্টা করছি, কিন্তু কেন সরকার এটা দেয় নাই আমরা জানি না, আমরা তাদের বুঝতে পারি নাই। সর্বশেষ 18 সালে আমাদের গভর্নমেন্ট আমাদের একটা পারমিশন দিছে যে হ্যাঁ বেনামি চাষ করতে হবে, তবে এটা পাইলট প্রজেক্ট করে যদি সাকসেসফুল হই তারপর আমরা ঢালাওভাবে সবাইকে দিব। এই পাইলট প্রজেক্ট আমাদের ফ্রোজেন ফুডকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা একটা চিটাগাং এবং একটা কক্সবাজারে এবং একটা সাতক্ষীরার পাইকগাছায় আমরা এটা শুরু করছি। তবে এই করোনা ভাইরাস আসার কারণে আমাদের 1 বছর, এটা প্রায় 1 বছর নয় 10 মাস ডিলে হয়ে গেল। তাই না হলে হয়তো আমরা এতদিন এই বেনামির সুফল আমাদের ঘরে আসতো। আমরা খুব চেষ্টা করছি যে এই বেনামি চাষ করার জন্য। কেন আপনারা দেখেন হাইব্রিড জাতীয় খাদ্য খাবার, ধানের উৎপাদন কি ছিল স্বয়ং সম্পূর্ণ, 18 কোটি লোক স্বয়ং সম্পূর্ণ। ব্রয়লার মুরগি, ওই মাছ, বিভিন্ন সব, কিন্তু আগে কেউ ব্রয়লার মুরগি খাতো না, এখন 90% লোকে ব্রয়লার মুরগি খায়। তা আমাদের এই বেনামি চিংড়িটা যদি আমরা চাষ করতে পারি তাহলে আমাদের লোকও কম দামে এই বেনামি চিংড়ি খেতে পারবে। সারপ্লাসটা আমরা ব্ল্যাক টাইগার বিদেশে রপ্তানি করব, এটাও আমরা বিদেশে রপ্তানি করব, রপ্তানিতে অবদান রাখবে। কাজী বেলায়েত হোসেন, আমাদের যেহেতু সময় স্বল্পতা রয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করব যে এই বেনামি চিংড়ির মাধ্যমে আমরা রপ্তানিতে আরো বেশি অবদান রাখতে পারবো আগামী দিনে। আর এই করোনা ভাইরাসের জন্য কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে গেছে। আমরা এবছর গতবারের থেকে মাত্র 11% আমাদের এক্সপোর্ট আছে, কিন্তু কোয়ান্টিটি আমাদের বাড়ছে, দাম মূল্য $3 জি কাজী বেলায়েত হোসেন, আমাদের আসলে সময়, হয়তো আমরা এটা গত বছরের থেকেও এই কাজী বেলায়েত হোসেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের অন্য অতিথির কথাও শুনতে হবে। আমরা আমাদের সঙ্গে খুলনা থেকে যিনি যুক্ত রয়েছেন সংক্ষেপে বলবেন, আমাদের যেহেতু সময় স্বল্পতা। নুরুল ইসলাম, আপনি বলবেন যে আসলে মোটা দাগে এখন যদি এক কথায় আপনাদের কি ধরনের প্রত্যাশা বা দাবি রয়েছে এই খাতের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে, এই হিমায়িত খাদ্যের রপ্তানি বা চিংড়ির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে? সবচাইতে বড় দাবি হচ্ছে আমাদের চিংড়ির উৎপাদন বাড়াইতে হবে। এই উৎপাদন বাড়াতে গেলে এখন আমাদের বেনামির বিকল্প আর কিছু নাই। বেনামিটা যদি আমাদের দেশে চাষবাস শুরু হয়, ইনশাল্লাহ আমাদের দেশ আগায় যাবে, আমাদের ফ্যাক্টরি গুলো সচল হবে, বন্ধ ফ্যাক্টরি গুলো চালু হবে, আমরা সাপ্লায়াররা ভালো থাকবো, চাষিরাও ভালো থাকবে। আমাদের এখন বেনামির পরে আমাদের লক্ষ্য দেওয়া উচিত, আমি আশা করি। নিশ্চয়ই, অনেক চমৎকার বলেছেন। এখন আমাদের এই হাইব্রিড জাতের দিকে আসলে নজর দিতে হবে। আর এই পর্যায়ে কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছেও জানতে চাইবো যে দুজন অতিথির কথা শুনছিলেন, আপনার কাছ থেকে কিছু সুনির্দিষ্ট পরামর্শ চাইবো যে আমাদের হিমায়িত খাদ্যের রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে আগামী দিনের কি ধরনের নীতি পদক্ষেপ প্রয়োজন? নিঃসন্দেহে যে গত কয়েক বছর ধরে আমাদের যে এক্সপোর্ট, ফ্রোজেন ফুড এক্সপোর্ট যে কমে আসছে, তার একটা প্রধান কারণ হলো উৎপাদন হ্রাস। এবং উৎপাদন হ্রাসকে ঠেকাতে হবে, উৎপাদন বাড়াতে হবে, এবং উৎপাদন বাড়ানোর জন্য যে উপযুক্ত ভ্যারাইটি সেটা কৃষকদের মধ্যে সম্প্রসারণ করতে হবে, এটা আমি তাদের সঙ্গে একমত। সেই সঙ্গে
যে আজকের এই করোনা কালে আমাদের কৃষক এবং আমাদের যারা সাপ্লায়ার এবং এক্সপোর্টার সবাই ক্ষতিগ্রস্ত। কাজে তাদেরকে কিভাবে সহায়তা দেওয়া যায়, সরকারিভাবে কিভাবে সহায়তা দেওয়া যায়, সেই সহায়তার হাত সম্প্রসারিত করতে হবে। এবং তার সঙ্গে প্রথমেই যে উনি বলেছিলেন যে আমাদেরকে এটা দুর্যোগ প্রবণ এলাকা, পুরো দক্ষিণাঞ্চল, এখানে আমাদের চিংড়ির চাষ সবসময় মার খাচ্ছে এবং তার জন্য ঋণের সঙ্গে সঙ্গে বীমার ব্যবস্থা প্রচলন করা, এটাও আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চয়ই, অনেক চমৎকার মূল্যায়ন দিয়েছেন। আমরা কাজী বেলায়েত হোসেন আপনার কাছে একেবারে শেষ কথাটি শুনতে চাইবো, খুব সংক্ষেপে যদি বলেন যে আগামী দিনে আসলে কি ধরনের সরকারি নীতি সহায়তা আপনাদের এই সেক্টরে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন? যত সময় পর্যন্ত আমরা বেনামিতে উৎপাদনে সাকসেসফুল না হব, সেই টাইমটা পর্যন্ত আমাদের এই রপ্তানির উপর 10%-এর স্থলে অনেক অন্য কৃষি পণ্যের মতো, লিডার সেক্টর মতো আমাদের 20% আমরা সহায়তা, নগদ সহায়তা চাচ্ছি। এটা যদি প্রদান করা হয় তাহলে আমরা কৃষককে আরো একটু উচ্চ মূল্যে আমরা দাম দিতে পারবো, আমাদের কৃষকরা বাঁচবে এবং আমাদের কৃষকদের সহজ সরল শর্তে স্বল্প সুদে তাদের লোন দিতে হবে। এবং তাদের যে এই যে একটা করছে, তারা প্রাকৃতিক দুর্যোগে তাদের ক্ষতিগ্রস্ত হয়, এজন্য তাদের ইন্স্যুরেন্সটা, আমি মনে করি কৃষকদের এই ইসের উপর ইন্স্যুরেন্স থাকা উচিত। কেননা তারা যে কৃষক যে মাছটা উৎপাদন করে ব্যাংকের থেকেই টাকা আনে, যদি ইন্স্যুরেন্স কভারেজ থাকে ও টাকাটা ব্যাংকই পাবে, সে পাবে না, কিন্তু সে দায়ের থেকে বাঁচবে। এই জন্য গভর্নমেন্টের উচিত এটাকে ইন্স্যুরেন্সের মধ্যে, কৃষকের এইগুলো ইন্স্যুরেন্স মধ্যে নেওয়া উচিত, কভার করা উচিত। নিশ্চয়ই। এই ক্ষেত্রে এই যে প্রণোদনার অর্থ যেটি, সেটি কি পেয়েছিল আপনাদের যারা? প্রণোদনা আমাদের এই যে এই কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছিলেন, অ্যাকচুয়ালি একটা খুব প্রশংসনীয় এবং সময় উপযোগী, কিন্তু এটা সব খাতে এটা পৌঁছায়নি। ইচ্ছামতো। জি জি, অনেক ধন্যবাদ তিনজনকে। আমরা আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইভ্যালি বিশ সংলাপে আমরা আজকের মতো বিদায় নেব। দেখা হবে আগামী দিনে নতুন অতিথির সাথে, নতুন বিষয় নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।